দর্শক, নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কেন্দ্রিক সবথেকে বড় আলোচনা গত কিছুদিন থেকেই যেটা চলছে সেটা হচ্ছে জামাতের সঙ্গে এনসিপি জোট করলো কেন। এটা কি আদর্শিক জোট, নাকি তারা আদর্শ জলাঞ্জলি দিল, নাকি এটাই তাদের আদর্শ? জামাতের সঙ্গে জোট করার মূল কারণটা নিয়ে এনসিপি এতদিন কোনো কথা বলেনি। ব্যাপারটা শুধুমাত্র কানাঘুষার মধ্যেই ছিল। নানা রকমের নানা মত নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিভিন্ন জনের মুখ থেকে আমরা বিভিন্ন রকমের কথা শুনেছি। অবশেষে এনসিপি জামাতের সঙ্গে জোটের কারণ ব্যাখ্যা করল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির কার্যালয়ে এই ব্যাখ্যাটা অবশেষে করলেন। তার মানে জানা গেল যে জামাতের সঙ্গে এনসিপি জোট করেছে কেন। এছাড়া জামাত জোটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে নির্বাচনে বিজয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন সেই ব্যাপারেও তার মতামত পাওয়া গেল। এছাড়াও অনেক বিষয়ে খোলামেলা কথা বললেন আক্তার হোসেন। পদত্যাগ যারা করেছেন, পদত্যাগের যে সিরিয়াল, এখন পর্যন্ত 14 জন পদত্যাগ করেছেন শীর্ষ নেতা। এরকমটা আমরা দেখেছি। গত পরশুদিন সর্বশেষ তাদের নেত্রী দোলা তিনি পদত্যাগ করেছেন। তার আগে গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম 13 জনের পদত্যাগের ব্যাপারটা কনফার্ম করেছিল। 13 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। চলুন জেনে দেখি এই ভিডিওতে যে জামাতের সঙ্গে এনসিপি কেন জোট করলো, কি ব্যাখ্যা দিচ্ছে এনসিপি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের সঙ্গে এনসিপি জোট করলো কেন সেই ব্যাপারে ব্যাখ্যা অবশেষে পাওয়া গেছে। এর আগে আমরা দেখেছি যে এই জোট মেনে নিতে না পেরে তাসনিম জারা, তাসনুবা জাবিন সহ শীর্ষ অনেক নেতা নেত্রী, তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, অনেক শীর্ষ নেতা নেত্রী পদত্যাগ করেছেন। এছাড়া সামান্তা শারমিন, তাবাসসুম, নুসরাত তাবাসসুম, তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, পদত্যাগ করেননি, কিন্তু নির্বাচনের কোনো কার্যক্রমে অংশ নেবেন না এই ঘোষণা দিয়েছেন। সেই মুহূর্তে মনে হচ্ছে যে এনসিপি অনেকটা নারীশূন্য হতে যেমন চলেছে, তেমনি এনসিপির মধ্যে একটা শক্তিশালী যে ভাগ ছিল বামপন্থী মনোভাবের যারা ছিলেন, তারা সবাই একে একে পদত্যাগ করছেন। আরও অনেকে পদত্যাগের সিরিয়ালে রয়েছেন। সেই মুহূর্তে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যিনি কিনা, যাকে নিয়ে এর আগে আলোচনা ছিল যে এনসিপির যে দুই পন্থা, একটা হচ্ছে ইসলামী পন্থা আর একটা হচ্ছে বামপন্থা, ইসলামী পন্থার অন্যতম নেতা এই আক্তার হোসেন, তিনি ব্যাখ্যা দিলেন জামাতের সঙ্গে জোটটা কেন হয়েছে। গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে জামাতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি। আক্তার হোসেন যেটা বলছেন যে এই জোটবদ্ধ হওয়ার কারণে কিছুটা দলের ভেতরে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অনেকে পদত্যাগ করছেন। তবে ঠিক কী কারণে পদত্যাগ কিংবা জোট তা স্পষ্ট করলেন এবার সদস্য সচিব আক্তার হোসেন। তার দলের মতে ঐকমত্য কমিশন যে সংস্কার প্রস্তাব রেখেছে সেগুলো বাস্তবায়ন করা এনসিপির একার পক্ষে সম্ভব নয়। এনসিপি মনে করছে যে এগুলো তার একার পক্ষে সম্ভব নয়, তাই এই পথ পাড়ি দিতে তাদের সমমনা কারোর সাথে জোটবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। এই যে মতামত, অর্থাৎ ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, সেটা বাস্তবায়ন করতে হলে একজনের সহযোগিতা দরকার। তারা মনে করেছে যে জামাতের সহযোগিতা নিলেই এটা বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ জামাতের সঙ্গে জোট করলে ক্ষমতায় যাওয়া সম্ভব এবং ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আক্তার হোসেন জানান, যেহেতু এনসিপি আর জামাত সংস্কার প্রশ্নে একই মনোভাব পোষণ করে, তাই বিচার, সংস্কার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়াতে জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী বৈতরণী পার করতে চায় তারা। একাধিক নেতা পদত্যাগের বিষয়ে আক্তার বলেছেন, যারা পদত্যাগ করেছেন তাদের বিষয়টি আমাদের আহত করেছে। দল থেকে যারা পদত্যাগ করেছে তাদের পদত্যাগপত্র এখনও অফিসিয়ালভাবে এনসিপি গ্রহণ করেনি, তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে, এমন কথা তিনি বলার চেষ্টা করেছেন যে তাদের সঙ্গে এনসিপি আলোচনা করছে।
আখতার হোসেন বলেছেন যে ওসমান হাদিকে হত্যার ঘটনায় এনসিপির উপলব্ধিতে একটা বড় পরিবর্তন এসেছে। এই ব্যাপারগুলো যখন তিনি বলছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাছাই নিয়ে নিরপেক্ষভাবে কাজ করছে না এই অভিযোগ করেছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত এনসিপির কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার কোনো ঘটনা দেখিনি। আমরা দেখেছি জামাতের একাধিক প্রার্থী সহকারী সেক্রেটারি জেনারেল সহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করতে সেই জামাতও প্রতিবাদ করেছে। জামাত বলছে যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন, সেটাকে কেন্দ্র করেই হয়তো জামাত জোটের অন্যতম এনসিপির নেতা আখতার হোসেন সেই ব্যাপারটাকে সামনে নিয়েই বলেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। তাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথম আলো এই ব্যাপারটা নিশ্চিত করছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাত এনসিপি জোট যদি বিজয়ী হয়ে ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন। প্রথম আলো এই ব্যাপারটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে। আক্তার বললেন জামাতের সঙ্গে আলোচনা চলমান। তার মানে এখন পর্যন্ত তারা কনফার্ম নন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, নাকি চরমনাই পীর প্রধানমন্ত্রী হবেন, নাকি এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, নাকি মাওলানা মামুনুল হক প্রধানমন্ত্রী হবেন, এই সিদ্ধান্ত নাকি এখনো হয়নি। এই সিদ্ধান্তই যদি না হয়ে থাকে তাহলে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা তাদের জন্য কি খুব সহজ হবে? সেই কথা যখন বলছি, তারা এখন পর্যন্ত নিশ্চিত নন কারা কে প্রধানমন্ত্রী হবেন। যেখানে বিএনপি জোট নিশ্চিত যে তারা জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আবার আখতার হোসেন যেটা বলছেন যে সংস্কার কমিশনের, ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে জামাত এবং এনসিপি একই মতাদর্শের, সেই কারণে তারা জামাতের সঙ্গে জোট করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত জুলাই সনদে এনসিপিকে স্বাক্ষর করতে দেখিনি। এই ব্যাপারটাও একটু রহস্যজনক। আবার তারা কিভাবে মনে করছে যে জামাতের সঙ্গে জোট করলেই ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে, যদি সেটাই তারা মনে করে থাকে তাহলে বিএনপির সঙ্গে দেন দরবার যেটা হলো, বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে ঐক্যমত্য হলো না হওয়ার কারণে জামাতের সঙ্গে জোটে গেল, যে আলোচনাগুলো গণমাধ্যমে ছিল সেই আলোচনাগুলো কি তাহলে মিথ্যা? বিএনপির কাছ থেকে 30টা আসন চাওয়া হয়েছিল, বিএনপি 8টা মাত্র দিতে চেয়েছিল, যে কারণে বিএনপির সঙ্গে জোট হয়নি। পরবর্তীতে আবার চেষ্টা করলেও বিএনপি শেষ পর্যন্ত আর এনসিপির সঙ্গে জোট করতে চায়নি, এরকম আলোচনা বিভিন্ন দিকে শোনা যায়। এই আলোচনা যখন রয়েছে তখন দৈনিক আমার দেশ এই আখতার হোসেন ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। গতকালকে যুক্তরাষ্ট্রের হাই কমিশনের প্রতিনিধিদের সঙ্গে এনসিপির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই জোট প্রসঙ্গে, সেটা আখতার হোসেন কে উদ্ধৃত করে আমার দেশ বলেছে। আমার দেশ বলছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে এনসিপির প্রতিনিধিদের সাক্ষাতে আখতার হোসেন বলেছেন আমাদের দলের পক্ষ থেকে এই প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, অর্থাৎ জামাতের সঙ্গে কেন এনসিপি জোট করলো সেই প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রকে বোঝাতে হয়েছে তাদের, যুক্তরাষ্ট্রকে তারা বুঝিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে কেন আমাদেরকে জবাবদিহি করতে হবে, ব্যাপারটা আসলে বুঝলাম না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে কেন এনসিপিকে বোঝাতে হবে আমি কার সঙ্গে জোট করব, কার সঙ্গে করব না, এই কৈফিয়ত কেন যুক্তরাষ্ট্রকে আমি দেব? এই কৈফিয়ত তো দেওয়ার কথা নয়। আবার বিশেষ করে বিপ্লবীরা কেন কৈফিয়ত দেবে? বিপ্লবীরা যুক্তরাষ্ট্রের মতো আধিপত্যশীল একটা দেশের কাছে, দেশের একজন প্রতিনিধির কাছে কেন কৈফিয়ত দেবে? ব্যাপারটা খুব একটা যে সম্মানজনক ব্যাপার তা কিন্তু নয়। এনসিপি জামাত জোটের মাধ্যমে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়। জোট গঠনের প্রেক্ষাপট সহ সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেন। অর্থাৎ তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রকে এই জোট ব্যাপারে কনভিন্স করা গেছে, যুক্তরাষ্ট্র বুঝেছে যে এটা জনগণের প্রয়োজনেই তারা করেছে। আখতার হোসেন বলেছেন আমরা তাদের কাছে বর্তমান নির্বাচনের পরিস্থিতি, নির্বাচনের আগে আইন পরিস্থিতি একেবারে তলানিতে থাকা এবং পরবর্তীতে হাদি হত্যা, গতকালও একজনকে খুন করা হয়েছে, এই খুনের ছড়ি আওয়ামী লীগে ছাত্রলীগের গুন্ডাদের কাছে এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগ ছাত্রলীগের কাছে নাকি অবৈধ অস্ত্র আছে, সেটা উদ্ধার করা সম্ভব হয়নি, সেই কথা তিনি বলছেন। হাদির খুনিদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই পুরো পরিস্থিতির পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবে কিনা সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে তুলে ধরেছি। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে না, এই তথ্যটাও যুক্তরাষ্ট্রের কাছে তারা তুলে ধরেছেন। ব্যাপারটা বোধহয় খুব একটা স্বাভাবিক মনে হলো না। এনসিপি এককভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় বড় ধরনের পরিবর্তন এসেছে, তিনি এটা জানিয়েছেন। অর্থাৎ শরীফ ওসমান হাদির ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এককভাবে নির্বাচনের জায়গা থেকে সরে এসেছেন। তারা মনে করেছেন যে হাদির যে ঘটনা ঘটলো সেই ঘটনা অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে, এই মুহূর্তে একা থাকা যাবে না, এই মুহূর্তে জোটবদ্ধ হয়ে থাকতে হবে, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, সেই কারণেই সম্ভবত জামাতের সঙ্গে তারা জোট করেছেন। বলেছেন, আমরা দেখছি আধিপত্যবাদী শক্তিগুলো বাংলাদেশকে কবজায় রাখতে চায়, পরাধীনতার শৃঙ্খলায় রাখতে চাইছে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা শক্তিশালী হয়ে উঠছে এবং তারা জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিংয়ের দিকে অগ্রসর হচ্ছে। যদিও ওসমান হাদির এই ঘটনার রহস্য এখন পর্যন্ত পুরোপুরি উন্মোচিত হয়নি। তিনি বলছেন যে এটা আওয়ামী ফ্যাসিবাদের কাজ। হ্যাঁ, অভিযোগ করতেই পারেন, যেহেতু মূল যাকে অভিযুক্ত করা হচ্ছে কিংবা মূল যিনি অভিযুক্ত বলছে পুলিশ, তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যদিও 3টি পরপর ভিডিও বার্তায় চাঞ্চল্যকর নানা তথ্য দিয়ে পুরো জাতিকে এক ধরনের কনফিউজড করে ফেলেছেন এই অভিযুক্ত ফয়সাল। দর্শক, সব মিলিয়ে এনসিপির জামাতের সঙ্গে জোট করার কারণটা কি আমরা বুঝতে পারলাম? সেখানে একটা প্রশ্ন হয়তো আসতে পারে, সেটা হচ্ছে যে তারা যদি মনেই করে যে ঐকমত্য কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলে তো আমার মনে হয় যে সবথেকে সেফ জায়গা ছিল বিএনপির সঙ্গে জোট করা। বিএনপির সঙ্গে জোট করে তারা ক্ষমতার অংশীদার হতে পারলে সেই সম্ভাবনাটাই বেশি, বিএনপির আগামীতে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে তারা রিস্ক নিল কেন? বিএনপির সঙ্গে না গিয়ে অপেক্ষাকৃত যেখানে রিস্ক রয়েছে, জামাতের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা যেহেতু এখনও রিস্কি, সেই রিস্কটা তারা কেন নিল? নাকি সেই রিস্কটা তারা নিতে বাধ্য হলো বিএনপির সঙ্গে জোটের ব্যাপারে সমঝোতায় যেতে ব্যর্থ হয়ে? দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।